আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, শীত শুরু হয়ে গেছে, তাই না? দেখতে দেখতে আমাদের সময় কিভাবে চলে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এবং তোমরা খুব রিসেন্ট একটি ওপেন বুক এক্সাম দিয়েছো। আমরা সেই খাতাগুলো মূল্যায়ন করার চেষ্টা করছি। তবে আমাদের যেটা দৃশ্যত মনে হচ্ছে যে তোমরা পড়াশোনা থেকে একটু দূরে আছো, কারণ একাধিক খাতায় সেম জিনিস আমরা লেখা দেখেছি। যদিও এটা একটা ওপেন বুক এক্সাম, বাট অবশ্যই ফাইনালে এরকম পরীক্ষা হবে না। ফাইনাল পরীক্ষা অবশ্যই তোমার সিস্টেম অনুযায়ী হবে, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি অনুরোধ করব একটু পড়াশোনার ভিতরে চলে আসো। আর আমরা জীবন বীমা নিয়ে আলোচনা করেছিলাম গত পরশুদিনও। আমরা জীবন বীমার উপর একটি ক্লাস করেছি। আজকে আমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনার শেষ পর্ব বা শেষ ক্লাস। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছো। সো হু হ্যাভ জয়েন্ট উইথ আস, জাস্ট পুট ডাউন your roll number in the comment section, and if you have any question you can easily write down in the comment section. After the ending of this class I will try to explain your questions. তো বন্ধুরা, যারা ক্লাসে জয়েন করেছো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আমিও ক্লাসটা আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের রোল নাম্বারগুলো লেখা শুরু করো যে কারা কারা আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছো। আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস করব এবং এই ক্লাস থেকে একটা উদ্দীপক আসার সম্ভাবনা আছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি ক্লাসটা শেয়ার করে দাও, রোল নাম্বার লেখো এবং একটু অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করার চেষ্টা করো। তোমরা জানো যে ক্লাস শেষ হয়ে গেল, এই ক্লাসটা তোমরা আবার পরবর্তীতে করতে পারো। কিভাবে? আমাদের এই পেজে ক্লাসটা থাকে, এছাড়া আমার ইউটিউব চ্যানেলে আমি ক্লাসটা পরবর্তীতে আপলোড দিই। ওখান থেকে তোমরা ক্লাস করতে পারো। ওখানে হিসাব বিজ্ঞান, ফিনান্স, বিভিন্ন বিষয়ের ওপর আমি ক্লাস নেই, ওগুলো তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো, রাইট? এছাড়া আমার পেজেও ক্লাস হয়, তোমরা সেখানেও অংশগ্রহণ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা আজকে বেসিক কিছু আলোচনা করব। আমরা আজকে জীবন বীমার দাবি পরিশোধ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। হাউ ক্যান সেটেল দ্য পেমেন্ট প্রসিডিউর বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ জীবন বীমায় বিমা কোম্পানি কিভাবে বিমা দাবি পরিশোধ করে। আমরা স্যালভেজ ভ্যালু সম্পর্কে আলোচনা করব, সারেন্ডার ভ্যালু সম্পর্কে আলোচনা করব, মানে সমর্পণ মূল্য। আমরা মর্টালিটি টেবিল, মৃত্যুহার পঞ্জি সম্পর্কে আলোচনা করব। আমরা জয়েন্ট ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা প্রিমিয়াম, বার্ষিক বৃত্তি এবং বোনাস সম্পর্কে আলোচনা করব। আজকে খুব দীর্ঘ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ এই বিষয়গুলো থেকেই প্রায়শই আমাদের পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই রোল নাম্বারটা লিখে দাও বন্ধুরা, এবং ক্লাসটা শেয়ার করে দাও নিজেদের ওয়ালে। এছাড়াও তোমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করতে পারো পরবর্তীতে ক্লাসগুলো খুঁজে পাওয়ার জন্য। এবং আজকে খুব সুন্দর একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছে হুসাইন স্যার, এবং আশা করি তোমরা ক্লাসটা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি আজকে খুব সুন্দর করে আলোচনা করব, এবং এখান থেকে এমসিকিউ বা সিকিউ আসলে ইউ ক্যান ইজিলি কাট এ গুড মার্কস ইন দ্য আপকামিং এক্সাম। সো চলে যাই আমরা আমাদের ক্লাসের ভিতরে। বন্ধুরা, আজকে প্রথম যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পেমেন্ট প্রসিডিউর অফ দ্য ক্লেম অফ লাইফ ইন্স্যুরেন্স। ক্লেম পেমেন্ট প্রসিডিউর ইন লাইফ ইন্স্যুরেন্স পলিসি। আমরা জানি যে জীবন বীমা চুক্তিতে বিমাকৃত ব্যক্তির বিপদে উদ্ভূত ক্ষতি বা তার যদি কোনো মৃত্যু হয়, তার কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে, বিশেষ করে মেয়াদি বিমার ক্ষেত্রে, বিমা কোম্পানি তার প্রতিশ্রুতি অনুযায়ী বিমা গ্রহীতাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে। এটাকেই আসলে জীবন বীমায় বিমা দাবি বলে। যদিও বিমা দাবি বলতে সাধারণত বিমাকৃত প্রতিশ্রুতি যে অঙ্কটা বা বিমাকৃত যে অঙ্কটা, যে পরিমাণ পরিশোধ করবে, এটা বিমা চুক্তিতে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। এই পরিমাণ অঙ্ককেই মূলত বিমা দাবি বা বিমা পরিশোধ হিসাবে বলা হয়। তবে জীবন বীমা পলিসির ক্ষেত্রে, মুনাফাযুক্ত জীবন বীমা পলিসির ক্ষেত্রে বিমাকৃত অঙ্কের সাথে এক্সট্রা মুনাফাও দেওয়া হয়। তাহলে জীবন বীমায় বিমা দাবি কি? জীবন বীমায় বিমা দাবি বলতে বোঝাচ্ছে বিমাকৃত অঙ্ককে, অর্থাৎ বিমা কোম্পানি তার প্রতিশ্রুত বিমাকৃত অঙ্ক বিমা গ্রহীতাকে যে পরিশোধ করে তাকে আমরা লাইফ ইন্স্যুরেন্সে পেমেন্ট ক্লেম বা বিমা দাবি বলবো।
এখন প্রশ্ন হলো এই বিমা পত্রের ধরন অনুযায়ী বিমা দাবিটা কিভাবে পরিশোধ করা হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জীবন বীমা সাধারণত বেসিক 3 ধরনের হয়, টার্ম পলিসি, হোল লাইফ পলিসি, এন্ডোনমেন্ট পলিসি, অর্থাৎ সাময়িক বীমা, আজীবন বীমা এবং হলো হলো মেয়াদি বীমা। তো এই বিমাপত্রের ধরন অনুসারে, এই যে আমরা যদি বলি যে এই বিমাপত্রের যে ধরন, এই বিমাপত্রের ধরন অনুসারে কিন্তু বিমা দাবিটা চেঞ্জ হয় বা বিমা দাবির সিস্টেমটা একটু পরিবর্তন আসে। যেমন সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিমাকৃত ব্যক্তি মারা যায়, দেন বিমা কোম্পানি তার প্রতিশ্রুত বিমা দাবি বিমা গ্রহীতাকে পরিশোধ করবে। আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির যদি মৃত্যু ঘটে, দেন কিন্তু বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে বিমা দাবি পরিশোধ করবে। মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে 2 ধরনের কেস হইতে পারে। মেয়াদ শেষে যদি নির্দিষ্ট মেয়াদের পরেও যদি বিমাকৃত ব্যক্তি জীবিত থাকে, তাহলে ওই মেয়াদের পর বিমা গ্রহীতাকে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করবে, অথবা নির্দিষ্ট মেয়াদের আগে যদি বিমা গ্রহীতা বা বিমাকৃত ব্যক্তি যদি মারা যায়, দেন তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে বিমা দাবি বিমা কোম্পানি পরিশোধ করবে। তো এটা হলো বিমাপত্রের ধরন অনুসারে বিমা দাবি আমরা ভাগ করতে পারি বা আমরা জানতে পারি। তবে এখানে যদি আমরা বিমা দাবির পরিশোধের ঘটনা চিহ্নিত করে, যে 4টা ধরনের ঘটনা আমরা কিন্তু অ্যানালাইসিস করে পাই। যেমন একটা হলো মেয়াদ পূর্তি, অর্থাৎ মেয়াদ শেষে বিমা কোম্পানি কিভাবে বিমা দাবি পরিশোধ করবে। একটা হলো মেয়াদের আগে, বিশেষ করে মেয়াদি বিমার ক্ষেত্রে যদি মেয়াদের আগে বিমা গ্রহীতা মারা যায়, সেক্ষেত্রে বিমা কোম্পানি কিভাবে তার বিমা দাবিটা পরিশোধ করবে। বিমা গ্রহীতা যদি নিখোঁজ হয়ে যায় বা মিসিং হয়ে যায়, এটাও হতে পারে, সেক্ষেত্রে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে কিভাবে বিমা দাবি পরিশোধ করবে। আর শেষটা হলো বিমা গ্রহীতা বা বিমাকৃত ব্যক্তি যদি দুর্ঘটনায় বা অসুস্থতার কারণে আংশিক বা সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়, তার যদি কোনো অঙ্গহানি হয় বা সে যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে বিমা দাবিটা কিভাবে পরিশোধ করা হবে। এই 4টা কেসের ব্যাখ্যা আমরা এখন দেব। এই 4টা কেসের আন্ডারে আমরা বিমা কোম্পানি কর্তৃক বিমাকৃত ব্যক্তি বা বিমা গ্রহীতাকে কিভাবে বিমা দাবিটা পরিশোধ করা হয়, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই যাই 1 নম্বর ঘটনা। 1 নম্বর ঘটনা আমাদের কি আছে, নির্ধারিত মেয়াদ পূর্তিতে বিমা দাবি পরিশোধ। এটা সাধারণত আমরা জানি যে মেয়াদি বিমা পত্রের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ পূর্ণ হলে বা নির্ধারিত মেয়াদের পরেও যদি আমাদের বিমা গ্রহীতা যদি বেঁচে থাকে, তাহলে তাকে পূর্ণ দাবি পরিশোধ করার প্রয়োজন হয়। এক্ষেত্রে ঘটনাটা কিরকম হবে আমরা একটু স্লাইড থেকে বুঝে নেই। ধরো এখানে একটা নির্দিষ্ট মেয়াদের কথা বলা হয়েছে, একটা নির্দিষ্ট মেয়াদ। ধরো তুমি 60 বছরের জন্য একটা, মানে তোমার বয়স যখন 60 বছরে পদার্পণ করবে, এই 60 বছর নির্দিষ্ট মেয়াদে তুমি বিমাটা করছো। তাহলে তুমি যদি 60 বছর পর্যন্ত বেঁচে থাকে, অর্থাৎ তোমার যদি বয়স যখন 60 বছরে পদার্পণ ঘটে, তখন কিন্তু বিমা কোম্পানি এই বিমা দাবিটা তোমাকে পরিশোধ করবে। এক্ষেত্রে বিমাকৃত ব্যক্তি বা বিমা গ্রহীতা সরাসরি বিমা কোম্পানির কাছে গিয়ে বা বিমাকারী বরাবর একটা বিমা পত্র উপস্থাপন করে এবং একটা ফর্ম লেখে, আবেদন লেখে, এবং এই আবেদনে সবকিছু ঠিকঠাক থাকলে বিমা কোম্পানি বা বিমাকারী বিমাগৃহীত ব্যক্তিকে তার পাওনা টাকা বা প্রতিশ্রুতিবদ্ধ যে অঙ্কটা, সেই বিমা দাবিটা পরিশোধ করে। এটা হলো মেয়াদি বিমার ক্ষেত্রে, যেক্ষেত্রে নির্দিষ্ট বয়সে যখন বিমা কোম্পানি দেখে যে নির্দিষ্ট বয়সে আমাদের বিমা গ্রহীতা উপনীত হয়েছে বা নির্দিষ্ট বছর পর্যন্ত সে বেঁচে আছে। বাট মেয়াদি বিমার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে নির্দিষ্ট ওই সময়ের আগেও বিমা গ্রহীতা মারা যেতে পারে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা সেটা এখন একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ বিমাকৃত ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে বিমা গ্রহীতাকে বিমা কোম্পানি কিভাবে বিমা দাবি পরিশোধ করবে সেটা আমরা দেখব। সাধারণত মেয়াদি বিমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের আগে, মেয়াদ পূর্তির পূর্বে যদি বিমা গ্রহীতা মারা যায়, বা সাময়িক বা আজীবন বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতার যদি মারা যায়, সেক্ষেত্রে বিমাপত্রে উল্লেখিত বিমা গ্রহীতার মনোনীত ব্যক্তি অথবা তার উত্তরাধিকারীকে বিমা কোম্পানি বিমা দাবিটা পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে আমরা অবশ্যই বলেছি যে এখানে কান্নাকাটি করার কিছু নাই। তোমার বিমা গ্রহীতা তোমার আত্মীয় হতে পারে বা তোমাকে মনোনীত করে গেছে, মৃত্যুর সাথে সাথেই বিমা গ্রহীতা যেহেতু মারা গেছে, তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী যারা আছে, আজীবন, সাময়িক বা মেয়াদি বিমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের আগে যদি বিমা গ্রহীতা মারা যায়, সেক্ষেত্রে উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তির কাজ হলো
খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এই বীমা দাবিটা উদ্ধার করার জন্য। সেক্ষেত্রে কি কি কাজ করতে হবে এই 2 নম্বর পয়েন্টে আমরা এখন আলোচনা করব, অর্থাৎ মেয়াদি বীমা বা আজীবন বা সাময়িক বীমার ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে উত্তরাধিকারী এবং মনোনীত ব্যক্তির কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বীমা দাবিটা আদায় করার জন্য, সেটা আমরা এখন দেখব। প্রথমেই বীমাকৃত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এই মৃত্যুর বিষয়টা বীমা কোম্পানিকে অবহিত করতে হবে। যত শীঘ্র বীমা প্রতিষ্ঠানকে এই বিষয়টা অবহিত করতে হবে যে বীমা গ্রহীতা আর বেঁচে নেই, এটা বীমা গ্রহীতাকে যেহেতু নাই, তার অবর্তমানে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এখন বীমা দাবি আদায় করতে চাচ্ছে, এই বিষয়ে বীমা কোম্পানিকে এই বিষয়টা অবহিত করবে। এটা চাইলে বীমা প্রতিনিধিও কিন্তু এই বিষয়টা বীমা কোম্পানিকে বা বীমাকারী প্রতিষ্ঠানকে জানাতে পারে। তাহলে প্রথম কাজ হলো মৃত্যুর সাথে সাথে এই বিষয়টা বীমা কোম্পানিকে নমিনি বা তার সাকসেসর মানে উত্তরাধিকারী তারা বীমা কোম্পানিকে গিয়ে লিখিত আকারে বা যেভাবে ফোনে বা যেভাবে এটা আগে মেসেজটা তাদেরকে পৌঁছাতে হবে। যে কাজটা আমরা জানি যে এই মেসেজটা পাওয়ার সাথে সাথে বীমা কোম্পানিকে অবহিত করার পরপরই বীমা কোম্পানি বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারীকে বীমা দাবির পাওয়ার জন্য বা বীমা দাবি পরিশোধের জন্য তাদেরকে একটা ফর্ম দেয়, যেটাকে বলে বীমা দাবি ফর্ম। এবং তোমরা স্ক্রিনে সেই বীমা দাবি ফর্মের একটা কল্পিত একটা ছবি দেখতে পাচ্ছ। বীমা কোম্পানি জানলো যে বীমা গ্রহীতা মারা গেছে, তাহলে এখন কাজ হলো বীমা দাবি পরিশোধ করবে। কাকে পরিশোধ করবে? বীমাকৃত ব্যক্তি বা বীমা গ্রহীতা মনোনীত ব্যক্তি অথবা তার উত্তরাধিকারীকে। তাহলে এক্ষেত্রে অবশ্যই একটা সিস্টেম আসে, লিখিত একটা ফর্ম দিতে হবে, সেই ফর্মটাকে আমরা বলছি বীমা দাবি ফর্ম। তবে এই ফর্মে অবশ্যই 3টা অংশ থাকে। এই ফর্মের 3টা অংশ, সেটা হলো বীমাকৃত ব্যক্তির সংক্রান্ত সাধারণ তথ্যাবলী এবং মৃত্যুর বিষয়ে ডাক্তারের প্রতিবেদন। বীমা গ্রহীতা যে মারা গেছে অবশ্যই সেটা হাসপাতালে মারা গেছে বা যেভাবেই মারা যাক, এক্ষেত্রে আমাদের ডক্টরের কাছ থেকে একটা রিপোর্ট নিতে হবে কিভাবে মারা গেল আশায় বিষয়। এবং 3 নম্বর হলো স্থানীয় কর্তৃপক্ষ বা স্থানীয় সংস্থা কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ, যেটাকে আমরা বলছি সার্টিফিকেট অফ ডেথ, মানে বীমাকৃত ব্যক্তির মৃত্যুর প্রত্যয়নপত্র। তাহলে এই 3টা বিষয় বীমা দাবির ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। একটা হলো কি বীমাকৃত ব্যক্তির সাধারণ তথ্য, ডাক্তারের প্রতিবেদন এবং মৃত্যুর প্রমাণপত্র বা মৃত্যুর প্রত্যয়নপত্র, এটা বীমা দাবির ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তবে এর সাথে আরও বিভিন্ন কাগজ কিন্তু ওই প্রতিবেদন এবং প্রত্যয়নের বাইরেও এটা কিন্তু সংযুক্ত করতে হবে। এর ভিতরে কি কি আছে? বীমাপত্রের কপি, বীমাপত্র অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসি। আমাদের মরহুম বীমা গ্রহীতা প্রথম যখন কোম্পানির কাছ থেকে বীমাটা করে, জীবন বীমাটা, অবশ্যই সেখানে একটা চুক্তি হয়েছে এবং আমরা এই লিখিত যে চুক্তি হয় এই চুক্তিকে আমরা বলি ইন্স্যুরেন্স পলিসি বা বীমাপত্র। সেই বীমাপত্রের কপিটা এই কাগজের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এছাড়া যেখানে সৎকার করা হয়েছে, মুসলমান ধর্মের ক্ষেত্রে কবরস্থান, হিন্দুদের ক্ষেত্রে মরাখোলা, তারপর হলো খ্রিস্টানদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট যে সাহিত্য, মৃত্যু ব্যক্তির যে সাহিত্য করতে হয় সেই স্থান, ওখানকার যে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের প্রদত্ত একটা রসিদ বা তাদের একটা প্রত্যয়নপত্র, এটা দিতে হবে। এছাড়া পুলিশের পোস্টমর্টেম, পুলিশের ময়নাতদন্ত রিপোর্ট দিতে হবে। যদি দুর্ঘটনায় বা মৃত্যুটা যদি ওরকম সিভিয়ার কেসে হয় সেক্ষেত্রে পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে। প্লাস তাকে যদি হসপিটালাইজ করা হয় সেখানে মৃত ব্যক্তির লাশ আনার ক্ষেত্রে আমরা জানি যে সেখানে একটা পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়, সেই পোস্টমর্টেম রিপোর্ট দিতে হবে। এছাড়া বীমা গ্রহীতার বীমাকৃত ব্যক্তির বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তার ন্যাশনাল আইডি, ভোটার কার্ড, তার এসএসসির বা জন্ম সনদ সার্টিফিকেট দিতে হবে। এছাড়া যদি তার পাসপোর্টের কপি থাকে বা স্থানীয় সংস্থার জন্ম সনদ বা ব্যাপটিজম সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টগুলো ওই 3টা কাগজের সাথে কি করে দিতে হবে, সেখানে বন্ধুরা অ্যাটাচ করে দিতে হবে। তো এই কাগজগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের খেয়াল করতে হবে যে আমরা আসলে দিচ্ছি কিনা। যদি এই কাগজের কোনো একটা কাগজ যদি মিসিং থাকে তাহলে কিন্তু বীমা কোম্পানির কাছ থেকে বীমা দাবি আদায় করা খুবই কঠিন হয়ে যাবে। তাহলে কাগজপত্র আমাদের সংযুক্তকরণ শেষ, আমরা এই কাগজপত্রগুলো সুন্দরভাবে সংযুক্ত করব। এখন যে কথাটা হলো, বীমাকৃত ব্যক্তি বা বীমা গ্রহীতা যদি বীমাপত্রে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিয়ে যায় যে তার মৃত্যুর পর
যে তার মৃত্যুর পর বিমা দাবিটা একাধিক ব্যক্তির মনোনয়ন যদি দিয়ে যায়, যে একাধিক ব্যক্তিকে যদি সে মনোনীত করে, তাহলে তার মৃত্যুর ক্ষেত্রে ওই যাদেরকে মনোনয়ন দিয়ে গেল সেই মনোনীত ব্যক্তিকে বা ব্যক্তিবর্গ কিন্তু বিমা দাবি পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ বিমাকৃত ব্যক্তি বিমাপত্রে তার অনুপস্থিতিতে, তার মৃত্যুতে বিমা দাবিটা কে পাবে, এরকম যদি কাউকে মনোনয়ন দিয়ে যায় বা কাউকে যদি বলে যায়, সেক্ষেত্রে কিন্তু যাদের নাম বলে যাবে, যাদেরকে আমরা নমিনি বলি, সবাই কিন্তু এখন এই বিমা দাবি পাওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ সবাইকে বিমা দাবি পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রেও তাদের ভোটার আইডি, ন্যাশনাল আইডি, শিক্ষা সনদ, পাসপোর্ট, স্থানীয় সংস্থা কর্তৃক প্রদত্ত সনদ, এই সকল, এমনকি ছবি, অবশ্যই ছবি, এই সকল কিছু সহ মনোনীত ব্যক্তি কি করবে, বিমা কোম্পানির কাছে আবেদন করলে তখন বিমা কোম্পানি সবকিছু সুচারুরূপে জাস্টিফাই করার পর সবকিছু যদি ভ্যালিড পায়, দেন বিমা কোম্পানি এই বিমা গ্রহীতার অনুপস্থিতিতে তার মনোনীত ব্যক্তিকে, নমিনিকে বিমা দাবি পরিশোধ করবে। আরেকটা বিষয় হলো, যদি কাউকে মনোনয়ন দিয়ে না থাকে, যদি বিমাকৃত ব্যক্তি কোনো ব্যক্তিকে মনোনয়ন বা মনোনীত কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে, অথবা মনোনয়ন দিয়েছিল তার জীবিত অবস্থায় কিন্তু মৃত্যুর আগে সেটা ক্যান্সেল করছে বা সেটা প্রত্যাহার করছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি বিমা কোম্পানির বংশধর, তার ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন, অর্থাৎ তার উত্তরাধিকারী এই বিমা দাবি পাওয়ার যোগ্যতা রাখে। তবে সেক্ষেত্রে উত্তরাধিকারীর সনদপত্র দাখিল করতে হবে, এবং এইটা অবশ্যই স্থানীয় জেলা জজের কাছ থেকে আমাদের এই সাকসেসর সার্টিফিকেট, বা তোমার বাবা মারা গেছে, তার মানে তুমি উত্তরাধিকারী, বা তোমার বাবা মারা গেছে, তুমি মেয়ে, তুমি উত্তরাধিকারী, সেক্ষেত্রে তোমাকে এটা প্রমাণপত্র দিতে হবে যে তুমি কিন্তু আসলে তোমার বাবার ঔরজার সন্তান, বা তুমি এই বিমা দাবি পাওয়ার যোগ্যতা রাখো, বা উত্তরাধিকারী হিসাবে তোমাকে এই বিমা দাবি বিমা কোম্পানি পরিশোধ করতে বাধ্য। সেক্ষেত্রে স্থানীয় জেলা জজ থেকে বা জজ কোর্ট থেকে তোমাকে একটা উত্তরাধিকারী সনদপত্র, বা স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ থেকে বা স্থানীয় পরিষদ থেকে এরকম সনদ আমরা নিতে পারি। এই সনদ বিমা কোম্পানির কাছে দাখিল করার সাথে সাথে বিমা কোম্পানি সবকিছু সুচারুরূপে চেক করার পর যদি দেখে যে উত্তরাধিকারের সনদ ভ্যালিড আছে এবং আসলেই সে বিমা গ্রহীতা যে মারা গেছে তার সন্তান বা তার উত্তরাধিকারী, দেন বিমা কোম্পানি বিমা গ্রহীতার মনোনীত ব্যক্তি সরিনা তার ওই উত্তরাধিকারীকে এই বিমা দাবি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে। দেন আসো, সবকিছু ঠিকঠাক হলে বিমা কোম্পানি তখন বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেবে। সকল কাগজপত্র বিমা দাবি ঠিকঠাক ভাবে চেক আপ করছে, সবকিছু ঠিক আছে এবং বিমা কোম্পানি সন্তুষ্ট। সেক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে যদি কোনো বিবাদ দেখা যায়, সেক্ষেত্রে বিমা কোম্পানি এক্সট্রা প্রিমিয়াম চার্জ করতে পারে। যদি বয়সটা 2 বছর 3 বছর হেরফের করে, সেক্ষেত্রে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করবে বিমা গ্রহীতার মনোনীত বা উত্তরাধিকারী, সেক্ষেত্রে এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, কারণ 2-1 বছর যদি বয়সে হেরফের করতে পারে। তবে এক্ষেত্রে আর একটা বিষয় আছে, এই বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে বিমা কোম্পানি যদি দেখে যে উত্তরাধিকারী হিসাবে নাবালক চলে আসছে, আমরা জানি 18 বছরের কম উত্তরাধিকারীকে আমরা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নাবালক বলি, সেক্ষেত্রে বিমা দাবি পরিশোধ করা হবে। তবে নাবালককে না, বিমা কোম্পানি তখন নাবালকের গার্জিয়ানকে, লিগ্যাল গার্জিয়ানকে এই বিমা দাবি পরিশোধ করবে। তবে নাবালক যেদিন আইন অনুযায়ী সাবালক হবে, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে টাকাটা হয়তো জমা পড়বে, যেদিন সে সাবালক হবে সেদিন সে টাকাটা গ্রহণ করবে। এবং বিমা কোম্পানি এই যে বিমা দাবি পরিশোধ করলো, দেখবা পেপারে বা বিভিন্ন মাস মিডিয়া বা জার্নালে বা টেলিভিশনে এই সম্পর্কে তারা একটা কি বলবো, একটা সেমিনার করলো বা একটা অনুষ্ঠান করলে এই বিমা দাবিটা সাধারণত পরিশোধ করে। তাহলে মৃত ব্যক্তির ক্ষেত্রে এই সিস্টেমে আমরা দেখতে পারি যে এই সিস্টেমে বিমা কোম্পানি মৃত বিমা গ্রহীতার উত্তরাধিকারী বা তার নমিনিকে বিমা দাবিটা এভাবে পরিশোধ করে। বাট বিমা কোম্পানি যদি দেখে যে দুর্ঘটনা বা অসুস্থতার কারণে দাবি পরিশোধ করা লাগতেছে, এটা আমরা জানি যে অনেক সময় দেখা যায় বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বিমা মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বা অসুস্থতা বিমাপত্রের ক্ষেত্রে বা বিমা গ্রহীতা যদি দুর্ঘটনায় পতিত হয়, সেক্ষেত্রেও বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে এই দাবি পরিশোধ করবে। এক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে অবশ্যই পুলিশের রিপোর্ট এবং পুলিশের ময়নাতদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট, অর্থাৎ হাসপাতালের রিপোর্টটা দিতে হবে। অর্থাৎ বিমা গ্রহীতা যদি অসুস্থতায় পতিত হয় বা তার হাত ভাঙা, পাও ভাঙা, মস্তিষ্ক
মস্তিষ্ক বা দেহের কোনো অংশে বড় ইনজুরি হয়, সেক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশের ময়নাতদন্ত এবং হাসপাতালের ডাক্তারের সনদপত্র দিতে হবে। অসুস্থতা কারণে আংশিক বা পূর্ণাঙ্গ বিকলাঙ্গ হয়ে গেলে, একটা হাত চলে গেল, একটা পা চলে গেল, চোখ অন্ধ হয়ে গেলে, এক্ষেত্রে অবশ্যই আমাদের হাসপাতালের সেই ডাক্তারের সনদ দিতে হবে, আর দুর্ঘটনার রিপোর্ট দিতে হবে, এবং হাসপাতালের খরচের ক্ষেত্রে হাসপাতাল প্রদত্ত ভাউচার এক্ষেত্রে সংযুক্ত করা লাগতে পারে। প্রিয় শিক্ষার্থী, এভাবে সবকিছু ঠিকঠাক থাকলে তখন বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে এই বিমা দাবিটা পরিশোধের উদ্যোগ নেয়। চতুর্থ কেসটা হতে পারে বিমা গ্রহীতা যদি মিসিং হয়ে যায়। এরকম অনেক সময় হতে পারে যে বিমা গ্রহীতা অনেক দিন ধরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার মেয়াদ পূর্তি হয়ে গেছে। তো নিখোঁজ বিমা গ্রহীতার মৃত্যু সম্পর্কিত প্রমাণ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, এবং প্রমাণের অভাবে কিন্তু এই বিষয়টা জটিল হয়ে গেছে, এবং দাবি পরিশোধটা কিন্তু এখন একটু জটিল হয়ে গেছে। কারণ আমরা জানি যে বিমা গ্রহীতা মৃত্যু হলে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করবে, কিন্তু সে নিখোঁজ, এখন তো তার মৃত্যুর প্রমাণটা করতে হবে। এখন কিভাবে প্রমাণ করব? এক্ষেত্রে আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নাই। তবে এক্ষেত্রে কোনো বিমাকৃত ব্যক্তি বা বিমা গ্রহীতা 7 বছরের জন্য, আবারও বলতেছি 7 বছর বা তার অধিক সময়ের জন্য যদি নিখোঁজ হয়ে যায়, সেক্ষেত্রে সে যে তাকে মৃত্যু ঘোষণার জন্য বা তার সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, 7 বছরের অধিক হয়ে গেছে, সেক্ষেত্রে তার পরিবারের কোনো সদস্য বা তার উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তি জেলা জজের বা জেলা আদালতে জজ কোর্টে আদালতে আবেদন করবে যে বিমাকৃত ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করা হোক, এই মর্মে জেলা জজে বরাবর জজ কোর্টে একটা আবেদন করা হবে। তখন জেলা জজ কি করবে? তাকে মৃত্যু ঘোষণা দেখাই একটা সনদপত্র দেবে, এবং এই সনদপত্র বা এই প্রমাণপত্র নিয়ে মনোনীত ব্যক্তি বা বিমা গ্রহীতার উত্তরাধিকারী তখন বিমা কোম্পানির কাছে বিমা দাবি পাওয়ার ব্যাপারে আবেদন করবে। তখন বিমা কোম্পানি প্রমাণ সাপেক্ষে জজ কোর্ট কর্তৃক প্রদত্ত এই প্রমাণ সাপেক্ষে সবকিছু ঠিকঠাক থাকলে তখন বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে এই বিমা দাবিটা পরিশোধ করবে। তবে শর্ত হলো 7 বছর বা 7 বছরের অধিক নিখোঁজ হতে হবে, এবং জেলা জজ কর্তৃক এই মৃত ঘোষণার হারানো ব্যক্তিকে মৃত ঘোষণার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে এবং এই সনদপত্র প্রদান করবে। তখন এই সনদটা পেয়েই বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। তাহলে এই যে 4টা কেস আমরা শিক্ষার্থী বন্ধুরা আজকে জানলাম, এই 4টা কেসের মাধ্যমে এই 4টা কেসের ক্ষেত্রে কিভাবে আলাদা আলাদা সিস্টেমে বা আলাদা আলাদা ঘটনার প্রেক্ষিতে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করবে সেটা আমরা দেখতে পারলাম। একটা হলো যদি মারা যায় সেক্ষেত্রে কি, যদি নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করে সেক্ষেত্রে কি, সে যদি অসুস্থতা বা দুর্ঘটনায় কবলে পড়ে সেক্ষেত্রে কি, এবং সে যদি নিখোঁজ হয়ে যায় সেক্ষেত্রে কি। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের শেষ টপিকটা শেষ করেছি। এছাড়া আজকে আমরা বেশ কিছু বিষয় এখন আলোচনা করব। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ জীবন বীমার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু টার্ম আছে বা বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে একটু জানতে হবে, সেই বিষয়গুলো আমরা এখন একটু জানবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সমর্পণ মূল্য। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সমর্পণ মূল্য, যেটাকে ইংলিশে বলা হয় সারেন্ডার ভ্যালু। তোমরা স্ক্রিনে 2টা ছবিও দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ছবিটায় কি দেখা যাচ্ছে? দেখো এই ছবিটায় কি দেখা যাচ্ছে? একটা লোক সারেন্ডার করছে, যে একটা লোক সারেন্ডার করছে, হাত উঠে সারেন্ডার করছে। কার কাছে সারেন্ডার করছে? দেখো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, রাইট। সারেন্ডার ভ্যালু হলো যে বিমা গ্রহীতা যখন নিজেকে বিমা কোম্পানির কাছে সারেন্ডার করে যে বাবা আমি আর প্রিমিয়াম পরিশোধ করতে পারবো না, আমার পক্ষে প্রিমিয়াম দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, যে এতদিন তুমি প্রিমিয়াম দিয়েছো, এই প্রিমিয়ামের একটা অংশ তাকে পে করে। এই যে কিছু অর্থ বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে লামসাম হিসেবে দিল, এটাকেই বলা হয় কি সমর্পণ মূল্য। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি। জীবন বীমা পলিসি খোলার পর কোনো কারণে বিমা গ্রহীতা ওই পলিসি চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হলে, কারণ বিমা কোম্পানি সাথে যখন বিমা গ্রহীতা বিমা পত্রটা গ্রহণ করেছে তখন হয়তো বিমা গ্রহীতার আর্থিকভাবে সচ্ছল ছিল, ধরো করোনা পিরিয়ডে তখন সবাই অসচ্ছল হয়ে গেছে, তাহলে বিমা গ্রহীতা বা ইনস্যুর্ড পার্সন বিমাকৃত ব্যক্তি এই বিমাটা চালিয়ে নেওয়ার মতো প্রিমিয়াম দেওয়ার মতো তার টাকা নাই, করোনা চলে আসছে, তার কাজবাজ নাই, ভালো টাকা পয়সা নাই, সে এখন আর এই প্রিমিয়ামটা দেওয়া তার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে ওই পলিসি মানে ওই বিমা পত্রটি সে প্রতিষ্ঠানের কাছে সারেন্ডার করলো যে আই অ্যাম আনএবল টু কন্টিনিউ টু দিস পলিসি বিকজ I have no money to pay you the premium.
অ্যাজ এ কন্ডিশন অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি, আমি আর আপনাকে প্রিমিয়াম দিতে পারবো না। সেক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান এই যে এতদিন ধরে যে বিমা গ্রহীতা তাকে যে প্রিমিয়াম পরিশোধ করছে বিমা কোম্পানিকে, ওই পরিশোধিত প্রিমিয়ামের একটা অংশ বিমা গ্রহীতাকে দিয়ে দেয়, তাকেই বলা হয় কি সমর্পণ মূল্য বা সারেন্ডার বলে। এখন প্রশ্ন হলে এরকম সমর্পণ মূল্য এই টাকার পরিমাণটা কত হবে, এটা ডিপেন্ড করে বিমা গ্রহীতার পলিসির এগেনস্টে বিমা গ্রহীতা কি পরিমাণ প্রিমিয়াম বা কিস্তি বিমা কোম্পানির কাছে পরিশোধ করছে, ওইটার একটা পার্সেন্টেজ এখন বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে পরিশোধ করবে। এটাই হলো সমর্পণ মূল্য। চলে আসো প্রিমিয়াম কি। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করে। বিমা কোম্পানি আমাদের জীবন বিমার ক্ষেত্রে বিমা কোম্পানি আমাদের জীবনের সাথে জড়িত যত ঝুঁকি আছে সেই ঝুঁকির উপরে ছাতা হয়ে দাঁড়ায়, মানে ঝুঁকি প্রতিরোধের আর্থিক ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ তোমার জীবনে যদি কোনো ঘটনা ঘটে, তুমি যদি মারা যাও, তাহলে তোমার মৃত্যুর পর তোমার উত্তরাধিকারী, তোমার মনোনীত ব্যক্তি আর নির্দিষ্ট মেয়াদের পর যদি তুমি বেঁচে যাও, তাহলে তোমাকে আর্থিক সুবিধা প্রদান করবে। তাহলে এখানে বিমা গ্রহীতাকে একটা আর্থিক ছাতা, একটা সুরক্ষা প্রদান করবে। কিসের বিপরীতে বিমা গ্রহীতাকে এই সুবিধাটা প্রদান করে বিমা কোম্পানি? এইটাকেই বলা হয় প্রিমিয়াম। অর্থাৎ বিমা গ্রহীতা নির্দিষ্ট সময় পর পর বিমা কোম্পানিকে একটা পেমেন্ট দেবে, এই পেমেন্টটাকে বলা হয় প্রিমিয়াম। এই পেমেন্ট পাওয়ার কারণে বিমা কোম্পানি বিমা গ্রহীতার জীবনের উপরে যত অনিশ্চয়তা আছে, যত ঝুঁকি আছে, সেগুলো মোকাবেলার আর্থিক প্রতিশ্রুতি প্রদান করে। তাহলে প্রিমিয়াম কি আমরা একটু দেখি। প্রকৃত অর্থে বিমা কোম্পানি কর্তৃক ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যই হলো প্রিমিয়াম। অর্থাৎ বিমা চুক্তিতে বিমাকারী ঝুঁকি বহনের বা অর্থ প্রদানের যে নিশ্চয়তা দেয়, তা বিপক্ষে বিমা গ্রহীতা যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। সাধারণত বিমায় একেবারে প্রিমিয়াম প্রদান করা হলেও জীবন বিমায় নির্দিষ্ট সময় অন্তর পর পর এই প্রিমিয়ামটা প্রদান করা হয়। এই কারণে এই প্রিমিয়ামকে কিস্তি নামেও অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ প্রিমিয়ামের আর একটা নাম হলো কিস্তি। বিমা গ্রহীতা তার জীবনের ঝুঁকি হ্রাসের বিনিময় মূল্য হিসাবে বিমা কোম্পানিকে যে অর্থ প্রদান করে এটাকে বলা হয় প্রিমিয়াম বা ইনস্টলমেন্ট বা কিস্তি। এখন এই প্রিমিয়াম দুই ধরনের হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা হলো নিট প্রিমিয়াম আর একটা হলো মোট প্রিমিয়াম। একটা হলো নেট প্রিমিয়াম আর একটা হলো গ্রস প্রিমিয়াম। তাহলে দেখি নিট প্রিমিয়াম বা মূল প্রিমিয়াম কাকে বলে। একজন বিমা গ্রহীতার নিকট থেকে যেই প্রিমিয়াম আদায় করলে বা প্রিমিয়াম ধার্য করলে বিমা দাবি পূরণের পর বিমা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ মিটানোর মতো কোনো অর্থ থাকে না, তাকে নিট প্রিমিয়াম বলে। অর্থাৎ বিমা গ্রহীতা যেই পরিমাণ প্রিমিয়াম দিয়েছে, এই প্রিমিয়ামের এগেনস্টে তো যদি ক্ষতি হয় তখন বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে বিমা দাবি পরিশোধ করবে। তো বিমা দাবি পরিশোধ করার পর দেখা গেল তার নিজের খরচ চালানোর মতো আর কোনো টাকাই নেই। এইটা বিমা কোম্পানি এই ধরনের প্রিমিয়ামকে বলে নিট প্রিমিয়াম বা মূল প্রিমিয়াম। এখন আসো পরের প্রিমিয়ামটা দেখি, মোট প্রিমিয়াম কাকে বলে। প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণে যখন বিমা দাবির সঙ্গে বিমা প্রতিষ্ঠানের সম্ভাব্য খরচ, যেমন ডাক্তারি পরীক্ষার ফিস, স্ট্যাম্প খরচ, প্রতিনিধির কমিশন, নবায়ন কমিশন, অফিস ও ব্যবস্থাপনা সংক্রান্ত খরচ ইত্যাদি, এবং সেই সাথে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা যোগ করা হয়, তখন ওই ধার্যকৃত প্রিমিয়ামকে মোট প্রিমিয়াম বলে। তার মানে মোট প্রিমিয়াম কথার সাথে এক্সট্রা আরও বিভিন্ন টাকা পয়সা জড়িত। কারণ আমরা জানি বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে বিভিন্ন সময় মেডিকেল চেক আপ করে, হাসপাতাল খরচ আছে, স্টাম্প খরচ আছে, যে চুক্তি করে, বিমা কোম্পানি এজেন্ট নিয়োগ করে, প্রতিনিধি নিয়োগ করে, বিমা পলিসি নবায়ন করার প্রয়োজন হতে পারে, তার অফিস টফিস মেনটেন্যান্স খরচ আছে, এছাড়া তার তো একটা এক্সপেক্টেড প্রফিটও আছে। এই সকল খরচগুলো বিমা দাবির সাথে অ্যাটাচ করে যখন প্রিমিয়ামটা নির্ধারণ করা হয়, যে কয় বছর সেই কয় বছর দিয়ে ভাগ দেওয়া হবে। ধরো 1 লাখ, মোট খরচ 1 লাখ টাকা বিমা দাবির সাথে, এবং বিমাটা করছে 10 বছর, তাহলে 10 দিয়ে ভাগ দেবে, তাহলে পার ইয়ারে 10,000 করে আর তার প্রিমিয়াম আসবে। এটা মাসিক কিস্তিতে দিতে পারে চুক্তি অনুসারে। এটাকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা মোট প্রিমিয়াম। তাহলে আমরা নিট প্রিমিয়াম এবং মোট প্রিমিয়ামের পার্থক্যটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব বার্ষিক বৃত্তি বা এনুইটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বার্ষিক বৃত্তি বা এনুইটি। ফিনান্সে আমরা বৃত্তির অঙ্ক করেছি, এনুইটির অঙ্ক করেছি। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বা এনুইটি বলে। অ্যাজ লাইক সেম, ইন্স্যুরেন্সে
এই বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি বলতে বোঝায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে বীমা দাবি পরিশোধ করে। এখন বীমা দাবিটা অনেক সময় একসাথে পরিশোধ করা হয় না, এটা কিস্তিতে পরিশোধ করা হয় বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভাতা, রিটায়ারমেন্টের মতো, পেনশনের মতো টাকাটা বীমা গ্রহীতাকে বীমা কোম্পানি পরিশোধ করে। এইটাকেই বলা হয় বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। তাহলে এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। ল্যাটিন অ্যানাস শব্দ হতে উদ্ভূত ইংরেজি অ্যানুইটি শব্দের বাংলা অর্থ হলো বার্ষিক বৃত্তি। বীমা জগতে কোনো ব্যক্তিকে বীমা কোম্পানির পক্ষ হতে মৃত্যুকাল অবধি বা জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট হারে সমপরিমাণ অর্থ বা ভাতা প্রদান করাকেই বার্ষিক বৃত্তি হিসাবে গণ্য। এটাকে বলা হয় বার্ষিক বৃত্তি। এখন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো মর্টালিটি টেবিল বা মৃত্যুহার পঞ্জি। খুব ভালো করে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ছবিগুলো দেখে তোমরা কিছু বিষয় বুঝতে পারছো। আসলে বীমা কিন্তু জুয়া খেলা না, বীমা বিষয়টা কিন্তু জুয়া খেলা না। বীমা বিষয়টা হলো একটা পরিসংখ্যানের আলোকে, অভিজ্ঞতার আলোকে, অতীত অভিজ্ঞতা এবং পরিসংখ্যানের আলোকে বীমা কোম্পানি একটা স্ট্যাটিস্টিক্যাল ফরম্যাটে কিন্তু বীমা, জীবন বীমাটা করে থাকে। এখন ধরো কেওয়াটখালীতে বা আমরা ধরি ময়মনসিংহের যারা বীমা করে সবাই কিন্তু মারা যায় না, একটা নির্দিষ্ট শ্রেণীর বা একটা নির্দিষ্ট বয়সের মানুষ কিন্তু মারা যায়। এটা অতীত অভিজ্ঞতা বা অতীত ডাটাটা বীমা কোম্পানি সংগ্রহ করবে এবং এটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে একটা টেবিলের মাধ্যমে সাজাই নেবে। এইটাকেই মূলত বলা হয় মর্টালিটি টেবিল বা মৃত্যুহার পঞ্জি। তাহলে আমরা একটু পড়ি। অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমায় প্রতি হাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্মিলিত সারণীকে মৃত্যুহার পঞ্জি বলে। এই সারণীতে কি দেখা যাবে, এই যে ছবিটা দেখো, এই সারণীতে দেখা যাবে যে কত হাজারে কত মানুষ একটা নির্দিষ্ট এলাকায় মারা যায় এবং কোন এইজের মানুষ বেশি মারা যায়, এটার স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা এই টেবিলের মাধ্যমে বোঝা যাবে। এর ফলে একজন বীমা ব্যবসায়ী বা বীমা কোম্পানি কোনো এলাকার নির্দিষ্ট বয়সের লোকদের হাজারে প্রতি মারা যাওয়ার সম্ভাব্য হার সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী সম্ভাব্য ঝুঁকির পরিমাণ নিরূপণ করে বীমা ব্যবসা পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারে, মানে বীমা পলিসি করতে পারে। এই যে টেবিল বা এই পরিসংখ্যান বা এই সারণীকে আমরা বলি মৃত্যুহার পঞ্জি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের মনে আছে কিনা যে বিগত ক্লাসে আমরা দ্বৈত বীমা সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বৈত বীমা সাধারণত আমরা যে বিগত ক্লাসে যে শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করেছিলাম, এই দ্বৈত বীমা সাধারণত একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে হয়, সাধারণত সম্পত্তি বীমার ক্ষেত্রে দ্বৈত বীমা হয়। আর যুগ্ম বীমা হলো একটা বীমা পলিসি যখন একাধিক কোম্পানির, একটা বীমা পলিসির আওতায় যখন একাধিক জীবনকে বীমা করা হয়, অর্থাৎ যুগ্ম বীমাটা জীবন বীমার সাথে সংশ্লিষ্ট আর দ্বৈত বীমাটা সম্পত্তি বীমার ক্ষেত্রে সংশ্লিষ্ট। দ্বৈত বীমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বস্তুকে একাধিক বীমা কোম্পানির কাছে বীমা করা হয়। আর যৌথ বীমা বা যুগ্ম বীমা হলো একটা নির্দিষ্ট পলিসির আন্ডারে একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয়, তখন তাকে যৌথ বীমা বা বহু জীবন বীমাপত্র বলা হয়। জীবন বীমার শুরুতে কিন্তু আসলে একক জীবন বীমাপত্র ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সময়ের চাহিদায়, গ্রাহকের চাহিদার ক্ষেত্রে যৌথ জীবন বীমাপত্র প্রচলন ঘটে। তাহলে এক্ষেত্রে একটা বীমার আন্ডারে, একটা পলিসির আন্ডারে একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হবে। এখন এই যৌথ জীবন বীমাপত্র বা বহু জীবন বীমাপত্র বা যুগ্ম বীমাপত্র যাই তুমি বলো না কেন, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রথম জীবন বীমাপত্র, ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসি, আর একটা হলো শেষ উত্তরজীবী জীবন বীমাপত্র, যেটাকে আমরা বলি লাস্ট সার্ভাইভারশিপ পলিসি। প্রথম জীবন বীমাপত্রটা মানে হলো এক্ষেত্রে যারা বীমা করছে, অর্থাৎ একটা বীমা পলিসির আন্ডারে যত মানুষের বীমা করা হয়েছে তার ভিতরে কোনো একটা মানুষ যদি মারা যায়, প্রথমজন যেই মারা যায় সেক্ষেত্রে বীমা কোম্পানি বীমা দাবি পরিশোধ করবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সাধারণত এই বীমাটা সবচেয়ে বেশি উপযোগী। এখন আমরা দেখব শেষ উত্তরজীবী বীমাপত্র। এক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি যতজনই হোক না কেন, প্রথম একজন মারা গেলে, দুইজন মারা গেলেও বীমা দাবি পরিশোধ হয় না। শেষ ব্যক্তিটা যদি 5 জন করা হয় তাহলে পঞ্চম ব্যক্তি, 6 জন করা হয় ষষ্ঠ ব্যক্তি। শেষ ব্যক্তি যখনই মারা যাবে তখনই বীমা দাবিটা পরিশোধ করা হবে তার মনোনীত ব্যক্তি, তাদের বা উত্তরাধিকারী। গোষ্ঠী বীমা,
গোষ্ঠী বিমা মানে হলো একটা কোম্পানির ক্ষেত্রে, একটা গার্মেন্টসের ক্ষেত্রে অনেক মানুষকে একটা বিমাপত্রের আন্ডারে এই বিমাটা করা হয়। সাধারণত গার্মেন্টসের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে যত কর্মরত ব্যক্তি আছে, শ্রমিক আছে, তাদের সবার জীবনকে একটা বিমাপত্রের আন্ডারে এই বিমাটা করা হয়। গ্রামীণফোন কোম্পানি কিন্তু মাঝখানে এরকম একটা অফার দিচ্ছিল, এটাও সম্ভবত গোষ্ঠী বিমা। যে আমরা পড়ি তাহলে যে বিমা ব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমা বলে। সাধারণত একই স্থানে কর্মরত কর্মীদের জন্য এই ধরনের বিমা করা হয়। নিয়োগকর্তা এ ধরনের বিমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে। অবশ্য সমবায় বা সংঘের সদস্যের জন্য এই ধরনের বিমা করা হয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা চালু হয় মৃত্যু ঝুঁকির এগেনস্টে, কিন্তু পরবর্তীতে কর্মীদের অসুস্থতা, পঙ্গুত্ব, অক্ষমতা এগুলোও এই পলিসির আন্ডারে চলে আসছে। তাহলে এটা হলো কি গোষ্ঠী বিমা পত্র। এখন আসো বোনাস। বোনাস শব্দটা শুনলে আমাদের ভালো লাগে, তাই না? ঈদের সময় আমরা বোনাস পাই, বাবা মায়ের কাছ থেকে আমরা বোনাস পাই। বোনাস শব্দটার সাথে একটু বাড়তি সুবিধা, রাইট? জীবন বিমার ক্ষেত্রে জীবন বিমা প্রিমিয়ামটা যে সংগ্রহ করে, এই সংগ্রহিত প্রিমিয়ামটা কিন্তু জীবন বিমার কোম্পানি বা বিমা কোম্পানি এই সংগ্রহিত প্রিমিয়ামটা আবার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। ওখান থেকেও কিন্তু তাদের কিছু মুনাফা হয়, প্রফিট হয়। ওইটাই তারা গ্রাহক মানে বিমা গ্রহীতাদের কাছে ভাগ করে দেয় মুনাফার সাথে। এটা কি বলা হয়? বোনাস। তাহলে চলো বোনাসটা কি। জীবন বিমা ব্যবসায় অর্জিত মুনাফার যেই অংশ বিমাপত্রধারীদের মধ্যে বন্টন করা হয় তাকে বোনাস বলে। চুক্তিতে উল্লেখ থাকলে এই বোনাসটা নগদে পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে তা প্রিমিয়ামের সাথে যোগ করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই বোনাস পুঞ্জীবিত থাকে এবং তা বিমা দাবির সাথে যুক্ত করে প্রদান করা হয়ে থাকে। তাকে প্রত্যাবর্তনশীল বোনাস বলে। বোনাস সাধারণত তাৎক্ষণিক ও বিলম্বিত দুই ধরনের হয়। বোনাস ঘোষণার সাথে সাথে বিমা গ্রাহককে তার হিসাবে স্থানান্তর করা হয়। প্রিমিয়ামের সাথে সমন্বয় করা হলে তাৎক্ষণিক বোনাস বলে। ঘোষণার পর নির্দিষ্ট সময়ের পরে বা শর্ত পূরণ সাপেক্ষে প্রদত্ত হলে তাকে বিলম্বিত বোনাস বলা হয়। বোনাস নিয়ে অনেক কাহিনী আছে, সেটা তোমরা দেখে নিও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটা শেষ করব। আমার বিশ্বাস যে এই লং একটা ক্লাস তোমরা করেছো, আশা করি ক্লাসটা তোমাদের খুবই খুবই ভালো লেগেছে। যারা আমার ক্লাসটা করেছো তাদের সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো পাবে, দেখবে, এবং ফেসবুক পেজে আমার ক্লাস আছে, আমার অফিসিয়াল পেজে বাংলায় তানজির হোসেন রাব্বি লিখে সার্চ দিলে আমার পেজ চলে আসবে, ওইটা তোমরা দেখবা। তোমাদের সবাইকে আমি শুভকামনা জানাই আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।